ছেলে আমার সাথে হানিমুন ট্রিপের পরিকল্পনা করেছে দার্জিলিং যাওয়ার। গত সপ্তাহে ছেলে ট্রাভেল এজেন্সিতে গিয়ে দার্জিলিং ট্রিপের টিকিট কেটেছে। আমাকে বলল, মা, আমরা দুজন দার্জিলিং যাব। আমি খুশি হলাম, কিন্তু টিকিট দেখে চমকে গেলাম। সেখানে লেখা মর্স। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? সে হেসে বলল, হানিমুন প্যাকেজ বুক করেছি, দম্পতিদের জন্য স্পেশাল অফার। আমি বললাম, কিন্তু আমরা তো। সে আমার কথা কেটে বলল, আমরা দম্পতি, মা। অন্তত এই ট্রিপে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। হোটেলে একটাই রুম বুক করেছে সে, হানিমুন সুইট। আমি প্রতিবাদ করতে গেলে সে বলল, মা, এই ট্রিপ আমাদের নতুন জীবনের শুরু। পাহাড়ের সুন্দর পরিবেশে আমি তোমাকে প্রপোজ করব, তুমি আমার স্ত্রী হয়ে যাও। ট্রিপের প্ল্যান দেখে মাথা ঘুরছিল। রোমান্টিক ডিনার, কাপল ম্যাসাজ, সানরাইজ দেখা, সব কিছুই দম্পতিদের জন্য। আমি ভাবছিলাম এই ট্রিপে গেলে আমি কি হয়ে ফিরব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম প্রশান্ত দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর নীলা। অভিজিৎ 18 বছর বয়সী, কলেজে পড়ে। নীলা 10 বছর বয়সী, স্কুলে যায়। আজকে যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনার পরে আমার পুরো পরিবারের জীবনই বদলে গেল। সেদিন সকালে অভিজিৎ আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে একটা স্পেশাল ট্রিপ প্ল্যান করেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোথায়? সে বলল, দার্জিলিং। আমরা দুজন একসাথে যাব। আমি ভাবলাম ছেলে হয়তো আমাকে একটু আনন্দ দিতে চায়। কিন্তু যখন সে টিকিট দেখাল, আমার মাথা ঘুরে গেল। টিকেটে লেখা ছিল মার্সডেস হানিমুন প্যাকেজ। এটা কি ব্যাপার? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। অভিজিৎ হেসে বলল, মা, এটা হানিমুন প্যাকেজ। দম্পতিদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। আমি আমাদের দুজনের জন্য বুক করেছি। কিন্তু আমরা তো মা ছেলে। আমি বললাম। সেটা তো কেউ জানে না, অভিজিৎ বলল। ওরা ভাববে আমরা স্বামী স্ত্রী। এতে আমাদের অনেক টাকা বাঁচবে। আমি আরও অবাক হলাম যখন জানলাম সে হোটেলে একটাই রুম বুক করেছে, সেটাও আবার হানিমুন সুইট। তুমি পাগল হয়ে গেছ? আমি রেগে গেলাম। মা শোনো, অভিজিৎ বলল। এটা শুধু একটা ট্রিপ। আমরা ভান করব যে আমরা স্বামী স্ত্রী। কেউ কিছু বুঝবে না। আর পাহাড়ের সেই সুন্দর পরিবেশে আমি তোমাকে একটা বিশেষ সারপ্রাইজ দেব। আমি বুঝতে পারছিলাম না এই ছেলে কি করতে চায়। কিন্তু ট্রিপের প্ল্যান দেখে আমার মাথা আরও ঘুরে গেল। রোমান্টিক ডিনার, কাপল ম্যাসাজ, সানরাইজ দেখতে যাওয়া, সব কিছুই দম্পতিদের জন্য ডিজাইন করা। আমি এই সব করতে পারব না, আমি বললাম। মা, তুমি চিন্তা করো না, সব কিছু আমি হ্যান্ডেল করব। তুমি শুধু আমার সাথে থাকো। 2 দিন পরে আমরা দার্জিলিং রওনা দিলাম। ট্রেনে বসে আমি ভাবছিলাম এই অদ্ভুত পরিস্থিতি কিভাবে সামলাব। অভিজিৎ খুব স্বাভাবিকভাবে সব কিছু করছিল, যেন এটা একটা সাধারণ ট্রিপ। দার্জিলিং পৌঁছে যখন আমরা হোটেলে গেলাম, রিসেপশনিস্ট আমাদের দেখে বলল, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস দাস। আপনাদের হানিমুন সুইট রেডি। আমার মুখ লাল হয়ে গেল। কিন্তু অভিজিৎ খুব কনফিডেন্টের সাথে বলল, থ্যাংক ইউ। আমার ওয়াইফ একটু শাই টাইপের। রুমে গিয়ে দেখি সত্যিই হানিমুন সুইট। বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো, রোমান্টিক মোমবাতি, শ্যাম্পেনের বোতল, সবকিছু। অভিজিৎ, এটা ঠিক হচ্ছে না, আমি বললাম। মা, রিল্যাক্স করো। আমি সোফায় শুব, তুমি বেডে থাকো। কিন্তু রাতের খাবারের সময় আরও সমস্যা হল। রেস্তোরাঁ আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনার সেট করা ছিল। ওয়েটার আমাদের দেখে বলল, স্যার, আপনাদের হানিমুন স্পেশাল মেনু দিচ্ছি। অভিজিৎ আমার হাত ধরে বলল, হ্যাঁ, আমরা নিউলি ম্যারিড। আমি তার হাত ছাড়িয়ে নিতে গেলে সে ইশারায় বলল, অ্যাক্ট করো মা, না হলে সন্দেহ হবে। ডিনারের পরে যখন আমরা রুমে ফিরলাম, অভিজিৎ বলল, মা, কাল সকালে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে হবে। ভোর 5টায়। পরদিন ভোরে আমরা টাইগার হিলে গেলাম সূর্যোদয় দেখতে। সেখানে গিয়ে দেখি অনেক দম্পতি এসেছে, সবাই রোমান্টিক মুডে। হঠাৎ অভিজিৎ আমার কানে ফিসফিস করে বলল, মা, ওই দেখো।
ওই লোকটা আমাদের দিকে খুব কৌতূহলী চোখে তাকিয়ে আছে গি। আমি তাকিয়ে দেখি একটা লোক সত্যিই আমাদের দিকে অন্যরকম ভাবে তাকিয়ে আছে। সে কালো চশমা পরে আছে আর মোবাইলে কি যেন করছে। হয়তো আমাদের বয়সের পার্থক্য দেখে সন্দেহ করছে, আমি বললাম। কিন্তু সেই লোকটা আমাদের পিছু পিছু আসতে লাগল। আমরা যেখানেই যাই সে সেখানেই দেখা দেয়। মা, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ট্যুরিস্ট নয়, অভিজিৎ বলল। তৃতীয় দিনে ব্যাপারটা আরও গুরুতর হল। আমরা মল রোডে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ সেই লোকটা আমাদের কাছে এসে বলল, এক্সকিউজ মি, আপনারা কি মিস্টার অ্যান্ড মিসেস দাস? আমি ঘাবড়ে গেলাম, কিন্তু অভিজিৎ সাহস করে বলল, জি হ্যাঁ, কেন? আমি ইনভেস্টিগেটর রাজেন সিং। আপনাদের সাথে কথা বলার দরকার। আমার মনে হলো মাটিতে গর্ত করে ঢুকে যাই। নিশ্চয়ই আমাদের ভূয়া দম্পতি সাজানোর ব্যাপারটা ধরা পড়ে গেছে। কি ব্যাপার? অভিজিৎ জিজ্ঞেস করল। আপনাদের নামে এই হোটেলে একটা মিসিং পারসন কেস রিপোর্ট হয়েছে। দিল্লি থেকে একটা ফোন এসেছে। বলেছে মিস্টার দাস তার মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে গি। আমি আর অভিজিৎ দুজনেই হতবাক হয়ে তাকিয়ে রইলাম। কিন্তু এটা তো ভুল তথ্য, আমি বললাম। ইনভেস্টিগেটর বলল, ঠিক আছে। তাহলে আপনি নিজেই বলুন, আপনি এখানে কেন এসেছেন? আর আপনাদের রিলেশন কি? আমি আর অভিজিৎ একে অপরের দিকে তাকালাম। এই প্রশ্নের কি উত্তর দেব? অভিজিৎ বলল, স্যার, আসলে ব্যাপারটা হলো ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠল। প্রশান্তর ফোন। সুমিত্রা, তুমি কোথায়? অভিজিৎ কোথায়? আমি পুলিশে কমপ্লেইন করেছি। অভিজিৎ তোমাকে কিডন্যাপ করেছে বলে রিপোর্ট দিয়েছি গি। আমি বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি। প্রশান্ত বাড়িতে আমাদের খুঁজে না পেয়ে ভেবেছে অভিজিৎ আমাকে জোর করে নিয়ে গেছে। প্রশান্ত, তুমি কি করেছ? আমি ফোনে চিৎকার করে বললাম। ইনভেস্টিগেটর ফোনটা নিয়ে প্রশান্তর সাথে কথা বলল। কিছুক্ষণ পরে ব্যাপারটা ক্লিয়ার হল। কিন্তু তখনও একটা সমস্যা রয়ে গেল। ইনভেস্টিগেটর জিজ্ঞেস করল, তাহলে আপনারা মাছেলে হয়ে হানিমুন প্যাকেজ নিয়েছেন কেন? এটা তো ফ্রড। অভিজিৎ বলল, স্যার, আসলে আমার মায়ের ডিপ্রেশন ছিল। ডাক্তার বলেছে ট্রাভেল করতে। আর হানিমুন প্যাকেজে দাম কম ছিল। তাই ইনভেস্টিগেটর ভাবল। তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সাথে আমি আসব বাকি ট্রিপে। কারণ এখন আমাকে রিপোর্ট করতে হবে যে আপনারা নিরাপদ। এভাবে আমাদের ট্রিপে যোগ দিল একজন ইনভেস্টিগেটর। কিন্তু আসল রোমাঞ্চ তখনই শুরু হল। পরদিন সকালে আমরা যখন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশনে গেলাম, ইনভেস্টিগেটর রাজেন আমাদের বলল, আপনাদেরকে একটা কথা বলার আছে। আমি শুধু ইনভেস্টিগেটর নই। আমি এর একজন অফিসার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, গোয়েন্দা সংস্থা? আমি এখানে একটা গোপন মিশনে এসেছি। আর এখন আপনাদের সাহায্য লাগবে। অভিজিৎ উত্তেজিত হয়ে বলল, কি ধরনের মিশন? রাজেন চারদিকে তাকিয়ে বলল, এখানে চীনা গুপ্তচর নেটওয়ার্ক কাজ করছে। তারা দার্জিলিং থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি করে চীনে পাঠাচ্ছে। আমি এদের ধরার জন্য এসেছি। আমার তো মাথা ঘুরে যাওয়ার অবস্থা। একটা সাধারণ ট্রিপ হয়ে গেল গুপ্তচর মিশন। কিন্তু আমাদের কি করতে হবে? আমি জিজ্ঞেস করলাম। রাজেন বলল, আপনারা পারফেক্ট কভার। কেউ সন্দেহ করবে না যে একটা পারিবারিক ট্রিপ আসলে গোয়েন্দা অপারেশন। আমি ভাবলাম আমার জীবনে এমন দিন আসবে কখনো ভাবিনি। সেদিন বিকেলে আমরা যখন ম্যাল রোডে ঘুরছিলাম, রাজেন আমাদের দেখিয়ে দিল কোনো দোকানগুলো সন্দেহজনক। একটা কার্পেট শপ আর একটা টি হাউস। এই দুটো জায়গায় গুপ্তচররা মিটিং করে। রাজেন বলল, আপনাদের কাজ হবে নরমাল কাস্টমারের মতো এই দোকানগুলোতে যাওয়া আর কি চলছে সেটা দেখা। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমি বললাম। সেটাই তো বেস্ট। কেউ সন্দেহ করবে না। প্রথমে আমরা কার্পেট শপে গেলাম। দোকানদার খুব ভদ্রভাবে আমাদের সাথে কথা বলল। কিন্তু আমি লক্ষ্য করলাম দোকানের ভেতরে একটা গোপন রুম আছে যেখানে মাঝে মাঝে লোকজন যাচ্ছে। অভিজিৎ খুব চালাকি করে দোকানদারকে জিজ্ঞেস করল, ভাই, ওই রুমটায় কি আছে? ওটা আমাদের প্রাইভেট কালেকশন রুম। বিশেষ কাস্টমারদের জন্য। আমরা কি দেখতে পারি? অভিজিৎ বলল। দোকানদার একটু ইতস্তত করে বলল, আপনাদের রেকমেন্ডেশন আছে? আমি বুঝতে পারলাম এখানে নিশ্চয়ই কোনো গোপন কিছু চলে। আমরা যখন দোকান থেকে বের হলাম, রাজেন আমাদের জিজ্ঞেস করল কি দেখেছি। আমরা সব বললাম। পারফেক্ট, রাজেন বলল। আজ রাতে আমাদের অ্যাকশনে যেতে হবে।
অ্যাকশনে আমি ভয় পেয়ে গেলাম। হ্যাঁ, আপনারা আমার টিমের অংশ হয়ে গেছেন গু। রাতে আমরা 3জন সেই কার্পেট শপের কাছে লুকিয়ে রইলাম। রাজেন বলেছিল রাত 10টার দিকে গুপ্তচররা মিটিং করবে। সত্যিই রাত 10টায় 3জন লোক দোকানে ঢুকল। তারা চাইনিজ ভাষায় কথা বলছিল। রাজেন তার সিক্রেট ডিভাইস দিয়ে তাদের কথা রেকর্ড করতে লাগল। হঠাৎ একজন গার্ড আমাদের দেখে ফেলল। সে চিৎকার করে অন্যদের ডাকল। রান! রাজেন চিৎকার করল। আমরা 3জন দৌড়ে পালালাম। আমার জীবনে কখনো এত দ্রুত দৌড়াইনি। পিছন থেকে 3জন লোক আমাদের তাড়া করছিল। আমরা চা বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালালাম। অন্ধকারে চা বাগানে দৌড়াতে গিয়ে আমি পড়ে গেলাম। হাঁটুতে চোট লাগল। মা, অভিজিৎ আমাকে তুলে নিল। রাজেন বলল, এখানে লুকিয়ে থাকুন। আমি ওদের সামলাই। আমরা চা গাছের পেছনে লুকিয়ে রইলাম। দূর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছিল। কিছুক্ষণ পরে রাজেন ফিরে এলো। সব ঠিক আছে। ওরা পালিয়ে গেছে গি। এখন কি হবে? আমি জিজ্ঞেস করলাম। আমাদের দিল্লি ফিরে যেতে হবে। এই তথ্য হেড অফিসে রিপোর্ট করতে হবে গে। কিন্তু ব্যাপারটা এতই সহজ ছিল না। পরদিন সকালে আমাদের হোটেল রুমে পুলিশ এসে হাজির। আপনাদের সাথে আসতে হবে, পুলিশ অফিসার বলল। কেন? অভিজিৎ জিজ্ঞেস করল। গতকাল রাতে একটা চোরাচালান নেটওয়ার্ক ভাঙা হয়েছে। আপনাদের ওখানে দেখা গেছে গি। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আমাদের আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করল। আপনি কে? আপনার এখানে আসার উদ্দেশ্য কি? পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করল। আমি সব সত্যি কথা বললাম। মাছেলে হয়ে হানিমুন প্যাকেজ নেওয়া, রাজেনের সাথে দেখা, রাতের অ্যাডভেঞ্চার, সব কিছু। পুলিশ অফিসার প্রথমে আমার কথা বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন রাজেন এসে সব ব্যাখ্যা করল, তখন বিশ্বাসটা ক্লিয়ার হল। আসলে আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, পুলিশ অফিসার বলল। এই নেটওয়ার্ক ভাঙতে আমরা অনেক দিন চেষ্টা করছিলাম গে। তাহলে আমরা কি ফ্রি? অভিজিৎ জিজ্ঞেস করল। শুধু ফ্রি নয়, আপনাদের একটা রিওয়ার্ড দেওয়া হবে, পুলিশ অফিসার বলল। কিন্তু আসল রোমাঞ্চ তখনও বাকি ছিল। সেদিন বিকেলে যখন আমরা হোটেলে ফিরলাম, রিসেপশনিস্ট আমাদের একটা প্যাকেট দিল। এটা আপনাদের জন্য এসেছে, সে বলল। প্যাকেটটা খুলে দেখি একটা পুরানো চিঠি আর একটা ম্যাপ। চিঠিতে লেখা, যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে বুঝতে হবে তুমি সঠিক জায়গায় পৌঁছেছ। দার্জিলিংয়ের কোথাও একটা গুপ্তধন লুকানো আছে। এই ম্যাপ অনুসরণ করক। অভিজিৎ উত্তেজিত হয়ে বলল, মা, এটা ট্রেজার হান্ট। আমি ম্যাপটা দেখলাম। সেখানে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গার ছবি আর সংকেত। এটা নিশ্চয়ই কোনো ভুজা জিনিস, আমি বললাম। কিন্তু রাজেন যখন ম্যাপটা দেখল, তার মুখ গম্ভীর হয়ে গেল। এটা সত্যিকারের পুরানো ম্যাপ, সে বলল। ব্রিটিশ আমলের। হয়তো সত্যিই কোনো গুপ্তধন আছে গি। তাহলে আমরা খোঁজ করব? অভিজিৎ জিজ্ঞেস করল। কেন নয়? রাজেন বলল। আমার কাজ তো শেষ। এখন একটু অ্যাডভেঞ্চার করা যায়। ম্যাপ অনুসরণ করে আমরা প্রথমে গেলাম পিস প্যাগোডায়। সেখানে একটা বিশেষ পাথরের নিচে একটা ছোট্ট বাক্স ছিল। বাক্স খুলে দেখি আরেকটা সংকেত আর একটা পুরানো চাবি। এই চাবি কোথাকার? অভিজিৎ জিজ্ঞেস করল। ম্যাপে দেখা গেল চাবিটা হ্যাপি ভ্যালি টি এস্টেটের কোনো এক পুরানো বাংলোর। আমরা ট্যাক্সি নিয়ে সেই টি এস্টেটে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা পুরানো ব্রিটিশ বাংলো। বাংলোটা প্রায় ভাঙা অবস্থায়। এখানে কেউ থাকে না, স্থানীয় লোকেরা বলল। এটা ভূতের বাড়ি। কিন্তু আমরা 3জন সাহস করে বাংলোর ভেতরে ঢুকলাম। চাবি দিয়ে একটা পুরানো আলমারি খুললাম। সেখানে পেলাম একটা ডায়েরি আর একটা ছোট্ট থলে। ডায়েরি পড়ে জানা গেল এটা ব্রিটিশ আমলের একজন অফিসারের। তিনি এখানে কিছু মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। থলের ভেতরে ছিল পুরানো সোনার মুদ্রা আর হীরার গহনা। এটা তো আসল গুপ্তধন, অভিজিৎ চিৎকার করে বলল। কিন্তু হঠাৎ আমরা শুনলাম বাইরে গাড়ির আওয়াজ। কেউ আসছে, রাজেন বলল। আমরা জানালা দিয়ে দেখি কয়েকজন লোক বাংলোর দিকে আসছে। তাদের হাতে ফ্ল্যাশলাইট। এরা নিশ্চয়ই গুপ্তধনের খোঁজে এসেছে, রাজেন বলল। আমরা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলাম, গুপ্তধনের থলেটা নিয়ে। কিন্তু পালানোর সময় আমি হোঁচ খেয়ে পড়ে গেলাম। থলেটা ছিটকে গিয়ে সোনার মুদ্রা সব ছড়িয়ে পড়ল। মা, অভিজিৎ আমাকে তুলে নিল। মুদ্রাগুলো রেখে দাও, আমি বললাম। এগুলো আমাদের নয় গে। কিন্তু রাজেন বলল, এগুলো কোনো বৈধ মালিকের নেই।
ব্রিটিশরা যখন দেশ ছেড়ে গেছে এগুলো আমাদের জাতীয় সম্পদ। আমরা যতগুলো মুদ্রা কুড়িয়ে নিতে পারলাম নিলাম। তারপর দ্রুত সেখান থেকে পালিয়ে গেলাম। পরদিন যখন আমরা দিল্লি ফেরার ট্রেনে উঠলাম, রাজেন আমাদের বলল, আপনারা অসাধারণ সাহায্য করেছেন। গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিতে পেরেছি। আর গুপ্তধনের ব্যাপারটা? অভিজিৎ জিজ্ঞেস করল। সেগুলো আপনাদের পাওনা। আপনারা ঝুঁকি নিয়ে এগুলো উদ্ধার করেছেন। ট্রেনে ফেরার পথে আমি ভাবছিলাম এই অদ্ভুত ট্রিপের কথা। একটা সাধারণ ছুটির দিন হয়ে গেল গুপ্তচর মিশন আর ট্রেজার হান্ট। কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল বাড়িতে। বাড়ি পৌঁছে দেখি প্রশান্ত আর নীলা আমাদের জন্য অপেক্ষা করছে। প্রশান্ত খুব লজ্জিত। সরি সুমিত্রা, সে বলল। আমি ভুল বুঝেছিলাম। আমি সব ঘটনা বললাম। প্রশান্ত আর নীলা মুগ্ধ হয়ে শুন। তাহলে আমরা এখন ধনী? নীলা জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি বললাম। কিন্তু এর চেয়ে বড় কথা হলো আমরা একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার পেয়েছি। অভিজিৎ বলল, মা, এই ট্রিপে তোমার সাহস দেখে আমি গর্বিত। রাজেন আমাদের বলেছিল গুপ্তধনের জন্য সরকার আমাদের একটা সার্টিফিকেট দেবে। আর মুদ্রাগুলো আমরা জাদুঘরে দান করতে পারি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, অভিজিৎ এখন বলে, মা, আমি আর কখনো ভুয়া হানিমুন ট্রিপ বুক করব না। আমিও বলি হ্যাঁ। পরের বার যদি কোথাও যেতে হয় তো সত্যিকারের ট্যুর প্যাকেজ নেব। এভাবে আমাদের অদ্ভুত দার্জিলিং ট্রিপ শেষ হল। একটা ভুজা হানিমুন থেকে শুরু হয়ে শেষ হল গুপ্তচর মিশন আর ট্রেজার হান্টে। প্রশান্ত এখন মাঝে মাঝে রসিকতা করে বলে, সুমিত্রা, তোমার ছেলের সাথে হানিমুন করে কেমন লাগল? আমি বলি, খুব ভালো। তবে পরের বার তোমাকে নিয়ে যাব। নীলাও এখন আমাদের গল্প সবাইকে বলে। স্কুলের বন্ধুদের বলে তার মা গুপ্তচর। রাজেন মাঝে মাঝে আমাদের ফোন করে খোঁজখবর নেয়। বলে আমরা যদি চাই তো আরও মিশনে যেতে পারি। কিন্তু আমি বলি, একবারে যথেষ্ট। এখন আমি শান্তিতে থাকতে চাই। তবে মাঝে মাঝে মনে হয় সেই রোমাঞ্চকর দিনগুলোর কথা। কত সাহসী ছিলাম আমি। একটা সাধারণ গৃহিণী থেকে হয়ে গিয়েছিলাম গুপ্তচর। অভিজিৎ এখন কলেজে সবাইকে বলে তার মা একজন সিক্রেট এজেন্ট। আমি বলি, ছেলে, এত বাড়িয়ে বলিস না। কিন্তু ভেতরে ভেতরে ভালো লাগে। জীবনে একবার হলেও অ্যাডভেঞ্চার করেছি। এখন মাঝে মাঝে ভাবি, যদি আবার কোনো রহস্যময় চিঠি পাই তাহলে কি করব? হয়তো আবার বের হয়ে পড়ব কোনো অজানা অ্যাডভেঞ্চারে। প্রশান্ত বলে, সুমিত্রা, তোমার ভেতরে একটা অ্যাডভেঞ্চারার লুকিয়েছিল। আমি বলি, হয়তো। কিন্তু এখন আমি শুধু একটা সাধারণ মা। তবে সেই পুরানো মুদ্রাগুলোর একটা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে হাতে নিয়ে ভাবি সেই অসাধারণ ট্রিপের কথা। নীলা বলে, মা, আমিও বড় হয়ে তোমার মতো গুপ্তচর হব। আমি হেসে বলি, ঠিক আছে। কিন্তু প্রথমে পড়াশোনা শেষ করোক। এভাবেই শেষ হলো আমাদের অবিশ্বাস্য দার্জিলিং অ্যাডভেঞ্চার। একটা ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে গেল জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর হ্যাঁ, অভিজিৎ আর কখনো হানিমুন প্যাকেজ বুক করে না। এখন সে বলে, মা, পরের বার আমরা ফ্যামিলি প্যাকেজ নেব। আমিও সেটাই চাই। তবে মন চায় আবার কোনো রহস্যময় অ্যাডভেঞ্চারে যেতে। কে জানে, হয়তো আবার কোনো দিন পাব এমন সুযোগ। তখন আমি আরও সাহসী হয়ে এগিয়ে যাব। কারণ এই ট্রিপ আমাকে শিখিয়েছে, জীবনে অ্যাডভেঞ্চার করতে কখনো দেরি হয় না। যে কোনো বয়সেই রোমাঞ্চকর কিছু করা যায়। আর সবচেয়ে বড় কথা, পরিবারের সাথে যদি এমন অভিজ্ঞতা শেয়ার করা যায় তাহলে সেটা আরও মজার হয়। প্রশান্ত এখন বলে, পরের বার আমিও যাব তোমাদের সাথে। আমি বলি, ঠিক আছে। কিন্তু তুমি ভয় পেজো না। সে হেসে বলে, তোমার পরে আমার ভয় করার কিছু নেই। এভাবেই একটা অদ্ভুত শুরু থেকে হয়ে গেল সুন্দর পারিবারিক অ্যাডভেঞ্চার। আর আমি হয়ে গেলাম বাড়ির হিরোইন। মাঝে মাঝে ভাবি, যদি সেদিন অভিজিৎ হানিমুন ট্রিপ প্ল্যান না করত তাহলে হয়তো এত সুন্দর অভিজ্ঞতা পেতাম না। জীবনে কখনো কখনো ভুল পথে গিয়েও সঠিক গন্তব্যে পৌঁছানো যায়। আর এই গল্পটা শুনে আশা করি আপনাদের ভালো লেগেছে। রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহর রহমত ও তবার গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের পথে। বহু বছর আগে এক দূরবর্তী শহরে এক যুবক বাস করত। তার পরিবার ছিল ধার্মিক, কিন্তু সে নিজে আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। দিনের বেশিরভাগ সময় সে বন্ধুদের সাথে অয়থা কাটাত, নামাজ পড়ত না এবং মা বাবার কথা শুনত না।
তার বৃদ্ধ দাদি ছিলেন অত্যন্ত নেককার একজন মানুষ। সারাদিন কুরআন তিলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে থাকতেন, আর নাতির জন্য দোয়া করতেন। প্রতিদিন সকালে তিনি নাতিকে ডাকতেন, বাবা, এসো নামাজ পড়ি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কিন্তু যুবকটি প্রতিদিন একই উত্তর দিত, দাদি, আমার এখন সময় নেই। পরে দেখব, এই পরেটা আর কখনো আসত না। দিন যেতে লাগল। যুবকটি আরও বেশি গুনাহের কাজে জড়িয়ে পড়ল। সে মিথ্যা কথা বলা শুরু করল, মানুষের সাথে খারাপ ব্যবহার করত, আর ধীরে ধীরে পরিবার থেকেও দূরে সরে যেতে লাগল। তার দাদি প্রতি রাতে কান্নায় ভেঙে পড়তেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নাতির হেদায়েতের জন্য কাকুতিমিনতি করতেন। হে আল্লাহ, আমার নাতিকে সঠিক পথ দেখাও। তার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দাও। দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রথম ধাক্কা। একদিন যুবকটি বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল। রাত অনেক হয়ে গেল, কিন্তু সে বাড়ি ফিরল না। পরের দিন সকালে যখন ঘরে ফিরল, দেখল তার দাদি বিছানায় শুয়ে আছেন, খুব অসুস্থ। দাদি, আপনার কি হয়েছে? সে জিজ্ঞেস করল। দাদি ধীরে ধীরে চোখ খুলে বললেন, বাবা, আমার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাকে ডাকছেন। যুবকটি প্রথমবারের মতো ভয় পেল। দাদি, এমন কথা বলবেন না। আপনি ভালো হয়ে যাবেন। দাদি তার হাত ধরে বললেন, বাবা, আমি তোমার জন্য সারা জীবন দোয়া করেছি। আল্লাহ তাআলা অবশ্যই তোমায় সঠিক পথ দেখাবেন। কিন্তু তুমি নিজেকে খুঁজে নিতে হবে। সেই রাতেই দাদি ইন্তেকাল করলেন। তার শেষ কথাগুলো ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকটি জীবনে প্রথমবার এত কষ্ট পেল। যার কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছিল, সেই মানুষটি আর নেই। দাদির জানাজায় অনেক মানুষ এসেছিল। সবাই বলছিল তিনি কত নেককার মানুষ ছিলেন। সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন। তৃতীয় অধ্যায়, অনুশোচনা শুরু। দাদির মৃত্যুর পর যুবকটি কিছুটা পরিবর্তন হতে চেষ্টা করল, কিন্তু পুরানো অভ্যাস ছাড়া সহজ নয়। কিছুদিন পর আবার আগের মতোই হয়ে গেল। তবে মাঝে মাঝে দাদির কথাগুলো মনে পড়ত। একদিন সে একটা দোকানে কিছু কিনতে গিয়েছিল। দোকানি একজন বয়স্ক মানুষ, খুব ভদ্র এবং নম্র। দোকানি তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি নামাজ পড়? যুবকটি একটু লজ্জা পেয়ে বলল, মাঝে মাঝেই। দোকানি মিষ্টি হেসে বললেন, বাবা, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন। তাই তো আমাদের নামাজের মাধ্যমে তার কাছে যাওয়ার রাস্তা দিয়েছেন। নামাজ শুধু একটা কাজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এই কথাগুলো যুবকটির মনে গেঁথে গেল। সে ভাবল, সত্যিই তো, আমি কখনো আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করিনি। সেই রাতে সে অনেক দিন পর মনে মনে আল্লাহকে ডাকল, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তোমার কাছে যেতে হয়। কিন্তু আমার দাদি সারা জীবন তোমার ইবাদত করেছেন। আমাকেও পথ দেখাও। চতুর্থ অধ্যায়, প্রথম পদক্ষেপ। পরের দিন সকালে ফজরের আজান শুনে যুবকটি প্রথমবারের মতো বিছানা থেকে উঠে গেল। সে জানত না কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু সে চেষ্টা করল। তার বাবা অবাক হয়ে দেখলেন ছেলে অজু করার চেষ্টা করছে। তিনি কিছু না বলে পাশে গিয়ে দাঁড়ালেন এবং ধীরে ধীরে শেখালেন কিভাবে অজু করতে হয়। বাবা, অজু করার সময় এই দোয়া পড়বে, বিসমিল্লাহ। আর অজুর পর পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নামাজটা ঠিকমতো হল না। সে জানত না কোনো সূরা পড়তে হয়, কখন রুকু করতে হয়। কিন্তু সে চেষ্টা করেছিল, আর এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজের পর সে অদ্ভুত একটা শান্তি অনুভব করল। মনে হচ্ছিল অনেক দিন পর একটা ভালো কাজ করেছে। তার মা খুব খুশি হলেন। তিনি বললেন, তোমার দাদির দোয়া কবুল হয়েছে। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। যুবকটি বুঝল যে শুধু নামাজ পড়লেই হবে না, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। সে স্থানীয় মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব খুব দয়ালু মানুষ ছিলেন। তিনি যুবকটিকে দেখে খুশি হলেন। ভালো কথা বাবা, তুমি সঠিক সময়ে এসেছ। আমরা এখানে প্রতি সন্ধ্যায় কুরআন ও হাদিসের পাঠ নিই। প্রথম দিনে ইমাম সাহেব তাওহীদ সম্পর্কে বললেন। বাবারা, তাওহীদ মানে হল একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ ছাড়া আর কেউ আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। তিনিই আমাদের রিজিক দেন, তিনিই আমাদের রক্ষা করেন। যুবকটি বুঝল যে সে আগে কত ভুল পথে ছিল। সে মনে মনে তওবা করল, হে আল্লাহ, আমি এতদিন তোমার অবাধ্য ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব আরও বললেন, তবার দরজা সবসময় খোলা।
আল্লাহ তায়ালা বলেছেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তিনি ক্ষমাশীল, দয়ালু। ষষ্ঠ অধ্যায়, পরিবর্তনের চ্যালেঞ্জ। যুবকটি নিয়মিত মসজিদে যেতে শুরু করল। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করত, কুরআন তিলাওয়াত শিখত। কিন্তু এই পরিবর্তন সহজ ছিল না। তার পুরানো বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই দেখো, হুজুর হয়ে গেছে, আমাদের সাথে ঘুরতে আসবি না? যুবকটি বুঝল যে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একদিন সে তার সবচেয়ে কাছের বন্ধুকে বলল, আমি আর আগের মতো সময় কাটাতে পারব না। আমি আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করছি। বন্ধুটি রেগে গেল, তুই পাগল হয়ে গেছিস। ধর্ম নিয়ে এত মাথা ঘামানোর কি দরকার? এই কথা শুনে যুবকটি কষ্ট পেল, কিন্তু সে দৃঢ় থাকল। সে বুঝেছিল যে সত্যিকারের বন্ধুরা তার ভালো কাজে বাধা দেবে না, বরং সাহায্য করবে। ইমাম সাহেব তাকে বললেন, বাবা, এটা স্বাভাবিক। যখন তুমি আল্লাহর পথে চলবে, তখন শয়তান বিভিন্নভাবে বাধা দেবে। কিন্তু আল্লাহর সাহায্য সবসময় আছে। তুমি ইস্তেগফার পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহাল আজিম গু। সপ্তম অধ্যায়, নতুন সাথী। যুবকটি মসজিদে নিয়মিত যাওয়ার ফলে নতুন কিছু বন্ধু পেল। তারা সবাই ছিল ভালো মানুষ, যারা একে অপরকে ভালো কাজে উৎসাহ দিত। তাদের মধ্যে একজন ছিল যে কুরআন হিফজ করেছিল। সে যুবকটিকে কুরআনের বিভিন্ন সূরা শেখাত। আরেকজন ছিল যে হাদিসের বিভিন্ন বই পড়েছিল। সে রাসূল শাহ এর জীবনের ঘটনা বলত। তোমরা জানো, একদিন সে বলল, আমাদের নবী শাহ কত দয়ালু ছিলেন। যারা তাকে কষ্ট দিত, তিনি তাদের জন্যও দোয়া করতেন। আমাদেরও সবার সাথে ভালো ব্যবহার করা উচিতকে। এই কথাগুলো যুবকটির মনে গভীর প্রভাব ফেল। সে বুঝল যে ইসলাম শুধু নামাজ রোজার নাম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে তার আচরণ পরিবর্তন করতে শুরু করল। বাড়িতে মা-বাবার সাথে ভালো ব্যবহার করত, প্রতিবেশীদের সাহায্য করত, রাস্তায় কেউ অসুবিধায় পড়লে এগিয়ে যেত। অষ্টম অধ্যায়, পরীক্ষার সময়। যুবকটি যখন ভাবছিল যে তার জীবন এবার ঠিকমতো চলছে, তখনই এক বড় পরীক্ষা এসে গেল। তার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিল। তার বাবার চাকরি চলে গেল। পরিবারে অভাব দেখা দিল। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হতে লাগল। এই সময় যুবকটির মনে নানা প্রশ্ন আসতে লাগল। আমি তো ভালো কাজ করার চেষ্টা করছি, তাহলে এই বিপদ কেন? একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে এই প্রশ্ন করল। ইমাম সাহেব বললেন, বাবা, এটা পরীক্ষা। আল্লাহ তায়ালা বলেছেন, আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতি দিয়ে। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। পরীক্ষার সময় বোঝা যায় আমাদের ঈমান কতটা মজবুত। তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। তিনি অবশ্যই রাস্তা বের করে দেবেন। যুবকটি তার কথা মনে রাখল। সে আরও বেশি নামাজ পড়তে লাগল, দোয়া করতে লাগল। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইত। নবম অধ্যায়, সাহায্যের হাত। একদিন যুবকটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের পর ইমাম সাহেব তাকে ডাকলেন। বাবা, তোমার সাথে একটু কথা আছে কি? আমি জানি তোমাদের পরিবারে এখন কষ্ট চলছে। মসজিদের পক্ষ থেকে আমরা তোমাদের কিছু সাহায্য করতে চাই। যুবকটি অবাক হয়ে বলল, ইমাম সাহেব, কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি গিয়ে। ইমাম সাহেব মিষ্টি হেসে বললেন, বাবা, মুসলিম ভাইবোনেরা একে অপরের খোঁজ রাখে। আর তাছাড়া, একজন মুমিনের কষ্ট দেখে অন্য মুমিনরা চুপ করে থাকতে পারে না গিয়ে। সেদিন মসজিদের সদস্যরা তাদের পরিবারের জন্য খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিল। যুবকটি কৃতজ্ঞতায় কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেয়, আল্লাহ তার আখেরাতের কষ্ট দূর করে দেবেন। দশম অধ্যায়, নতুন সুযোগ। কয়েকদিন পর একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। মসজিদের একজন সদস্য যুবকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কাজ খুঁজছ? হ্যাঁ আঙ্কল, চেষ্টা করছি। আমার একটা দোকান আছে। একজন সৎ ও বিশ্বস্ত ছেলের দরকার। তুমি যদি চাও, আমার সাথে কাজ করতে পারো। যুবকটি খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। কাজ শুরু করার পর সে বুঝল যে এই মানুষটি শুধু একজন ভালো মুসলিমই নন, একজন আদর্শ ব্যবসায়ীও। তিনি সবসময় সততার সাথে ব্যবসা করতেন, কখনো মিথ্যা বলতেন না, গরিব ক্রেতাদের কম দামে জিনিস দিতেন। দেখো বাবা, তিনি একদিন যুবকটিকে বললেন, ব্যবসায় সততাই সবচেয়ে বড় পুঁজি। আল্লাহ তায়ালা সৎ ব্যবসায়ীদের রিজিকে বরকত দেন।
যুবকটি অনেক কিছু শিখতে লাগল। কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। একাদশ অধ্যায়, দানের গুরুত্ব। কয়েক মাস কাজ করার পর যুবকটির আর্থিক অবস্থা কিছুটা ভালো হল। একদিন সে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব, আমি কিছু টাকা জমিয়েছি। মসজিদের জন্য কিছু দান করতে চাই। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, বাহ বাবা, আল্লাহ তোমার মনে দানের চিন্তা এনেছেন। এটা বড় নিয়ামত। তবে শুধু মসজিদেই নয়, চারপাশে তাকাও। কোনো গরিব পরিবার আছে কিনা, কোনো অসহায় মানুষ আছে কিনা, তাদেরও সাহায্য করো। যুবকটি চারপাশে খোঁজ নিতে লাগল। সে দেখল তাদের পাশের বাড়িতে এক বিধবা মহিলা তার ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছেন। তার স্বামী মারা যাওয়ার পর কোনো আয় নেই। যুবকটি তার জন্য নিয়মিত খাবার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে যেত। মহিলাটি তার জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার ভালো করুক বাবাগি। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা কিছু ভালো কাজ করো, আল্লাহ তা জানেন। আর আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। দ্বাদশ অধ্যায়, বিবাহের প্রস্তাব। কয়েক বছর কেটে গেল। যুবকটি এখন একজন পরিণত মুসলিম। সে নিয়মিত নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, মানুষের সাহায্য করে। তার চরিত্র ও আচরণ দেখে সবাই প্রশংসা করে। একদিন তার বাবা মা তার সাথে কথা বললেন, বাবা, তোর এখন বিয়ের বয়স হয়েছে। আমরা একটা ভালো মেয়ে দেখেছি। মেয়েটির পরিবারও ধার্মিক। মেয়েটি নিজেও নামাজি, কুরআন জানে। দুই পরিবার একসাথে বসে সিদ্ধান্ত নিল। বিয়ের আগে যুবকটি আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমার জীবনসঙ্গী যেন আমাকে তোমার রাস্তায় চলতে সাহায্য করে। আমরা যেন একসাথে তোমার ইবাদত করি। বিয়ের দিন সবাই দোয়া করল নতুন দম্পতির জন্য। ইমাম সাহেব বললেন, আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুন। তোমাদের ঘরে শান্তি ও বরকত দিন। ত্রয়োদশ অধ্যায়, নতুন জীবনের শুরু। বিয়ের পর যুবকটির জীবন আরও সুন্দর হয়ে উঠল। তার স্ত্রী একজন আদর্শ মুসলিম নারী ছিলেন। তিনি স্বামীকে ভালো কাজে উৎসাহ দিতেন, একসাথে নামাজ পড়তেন, কুরআন তিলাওয়াত করতেন। আমার স্বামী, তিনি একদিন বললেন, আমরা প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করি। এতে আল্লাহ তায়ালা খুশি হবেন। দুজনে মিলে গরিব পরিবারগুলোর সাহায্য করতেন। প্রতি শুক্রবার এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যেতেন। যুবকটি বুঝল যে একজন সৎ জীবনসঙ্গী পাওয়া আল্লাহর বিশেষ রহমত। কিছুদিন পর তাদের প্রথম সন্তান হল, একটি কন্যা সন্তান। যুবকটি খুব খুশি হল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং আকিকা দিল। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, সন্তান দুনিয়ার সৌন্দর্য, কিন্তু তাদের সঠিক শিক্ষা দেওয়া বাবা মায়ের দায়িত্ব। চতুর্দশ অধ্যায়, সন্তান লালন পালন। যুবকটি ও তার স্ত্রী তাদের মেয়েকে ইসলামিক শিক্ষায় গড়ে তুলতে লাগলেন। ছোট বয়স থেকেই তাকে আল্লাহর নাম শেখালেন, ছোট ছোট দোয়া শেখালেন। মেয়েটি যখন একটু বড় হল, তখন তাকে কুরআনের ছোট সূরাগুলো শেখানো শুরু করলেন। প্রতিদিন তার সাথে নামাজে দাঁড়ানোর অভ্যাস করালেন। একদিন ছোট মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আল্লাহ তায়ালা কোথায় থাকেন? যুবকটি তার মেয়েকে কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ তায়ালা আরশের উপর আছেন। কিন্তু তিনি আমাদের খুব কাছে। আমরা যখন তাকে ডাকি, তিনি আমাদের ডাক শোনেন। আল্লাহ তায়ালা আমাদের ভালোবাসেন, তাই তো আমাদের বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়ি দিয়েছেন। ছোট মেয়েটি খুশি হয়ে বলল, তাহলে আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ বলি। কয়েক বছর পর তাদের আরও একটি সন্তান হল, এবার একটি ছেলে। যুবকটি আবার আল্লাহর শুকরিয়া আদায় করল। পঞ্চদশ অধ্যায়, ব্যবসায়িক সাফল্য। আল্লাহ তায়ালা রহমতে যুবকটির ব্যবসা ভালো চলতে লাগল। তার মালিক তাকে অংশীদার বানাতে চাইলেন। তুমি একজন সৎ ও বিশ্বস্ত মানুষ। আমি চাই তুমি আমার সাথে এই ব্যবসার অংশীদার হওই। যুবকটি খুব কৃতজ্ঞ হল। সে জানত যে এটা আল্লাহর রহমত। কিন্তু সাফল্য পেয়েও সে অহংকার করল না, বরং আরও বেশি নম্র হয়ে গেল। তার আয় বাড়ার সাথে সাথে সে দানস্তকাও বাড়াতে লাগল। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করত। আল্লাহ তায়ালা বলেছেন, ইমাম সাহেব বললেন, তোমরা যা দান করো, তিনি তার বদলা দেন। আর তিনিই সবচেয়ে ভালো রিজিকদাতা। একবার এক গরিব মানুষ তার দোকানে এসে সাহায্য চাইল। তার মেয়ের বিয়ে, কিন্তু টাকা নেই। যুবকটি তাকে যে পরিমাণ টাকা দিল, সেটা তার জন্য যথেষ্ট ছিল।